গুড আফটারনুন প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ইটিসি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা সাম ফ্যাক্টস অফ ইংলিশ গ্রামার অর্থাৎ ইংরাজি গ্রামারের কিছু বিশেষ নিয়ম নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং পারলে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে। আর তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সময় মতো তার উত্তরও তোমাদের পাঠাবো। দেখো, প্রথম যে টপিকের ওপর আজকে আলোচনা করছি আমরা এই ভিডিও রেকর্ডিংয়ে বা ভিডিওটিতে, সেটা হলো ইউজ অফ প্রিপোজিশন অ্যান্ড নো প্রিপোজিশন। অর্থাৎ আমরা ইংরাজি গ্রামারে এমন কতগুলো শব্দ দেখেছি যাদের পরে প্রিপোজিশন বসতে পারে, আবার অনেক ক্ষেত্রে তাদের পরে প্রিপোজিশন বসে না। আমি আরও ভালো করে বললে এইভাবে বলতে হয় যে ইংরাজি ভাষায় এমন অনেক শব্দ আছে যাদের পরে ভুল করে বা ভুলবশত আমরা প্রিপোজিশন ব্যবহার করি, কিন্তু আদৌ প্রিপোজিশন সেখানে ব্যবহার করার দরকার নেই বা প্রিপোজিশন ব্যবহার করলে সেটা ভুল হবে। আবার এমন কিছু শব্দ আছে যাদের পরে প্রিপোজিশন বসতে পারে, আবার নাও বসতে পারে। চলো আমরা এখানে 10টি এমন শব্দ নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে, যে 10টি শব্দের ক্ষেত্রে বেশ কতগুলি শব্দ দেখতে পাবে যে শব্দগুলোর পরে আমরা ভুলবশত প্রিপোজিশন বসাই, আবার এমন কতগুলো শব্দও দেখবে যাদের পরে প্রিপোজিশন বসতে পারে আবার নাও পারে। এই 10টি শব্দের মধ্যে প্রথম যে শব্দটি সেটি হলো অ্যাটেন্ড। অ্যাটেন্ডের পর বলছে অ্যাটেন্ড প্লাস নো প্রিপোজিশন অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ অ্যাটেন্ড শব্দটির পর কোনো প্রিপোজিশন নাও বসতে পারে আবার প্রিপোজিশন বসতেও পারে। আমরা প্রথম উদাহরণটা দেখি একটু কি বলেছে। দে অ্যাটেন্ডেড ড্যাশ দ্য পার্টি অর পলিটিক্যাল র্যালি ইন দ্য ইভিনিং, অর্থাৎ তারা যোগদান করেছিল পার্টিতে। পার্টি মানে অনুষ্ঠান ধরতে পারো, রাজনৈতিক দলও ধরতে পারো। তারা পার্টিতে যোগদান করেছিল অথবা রাজনৈতিক র্যালি বা মিছিলে যোগদান করেছিল ইন দি ইভিনিং, সন্ধ্যাবেলায়। এক্ষেত্রে দেখো, অ্যাটেন্ড মানে যখন যোগদান করা বোঝাচ্ছে তখন অ্যাটেন্ডের পরে কিন্তু কোনো প্রিপোজিশন বসছে না। তাহলে মাথায় রাখবে, অ্যাটেন্ড মানে যোগদান করা বোঝালে তখন কিন্তু অ্যাটেন্ডের পরে কোনো প্রিপোজিশন বসে না। আবার দেখো, ডক্টরস অ্যাটেন্ড টু দ্য পেশেন্টস ইন দ্য হসপিটাল। এই বাক্যটিতে যখন ডাক্তাররা পেশেন্ট বা রোগীদেরকে দেখাশোনা করেন, মানে টেক কেয়ার অফ, এখানে অ্যাটেন্ড টু মানে টেক কেয়ার অফ, যখন পেশেন্টের দেখাশোনা করেন ডাক্তাররা তখন অ্যাটেন্ড টু বলছে। এক্ষেত্রে বলে রাখি, অনেক সময় ডক্টরস অ্যাটেন্ড দ্য পেশেন্টসও বলে, সেক্ষেত্রে অ্যাটেন্ড মানে দেখাশোনা করা বা টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, এটা বোঝায়। তাহলে ডাক্তার রোগীদেরকে যত্ন নেন বা তাদের টেক কেয়ার অফ করেন, যেটা দেখাশোনা করেন, এটা কিন্তু অ্যাটেন্ড টুও হতে পারে আবার শুধু অ্যাটেন্ডও হতে পারে। আর যোগদান করা বললে কিন্তু শুধু অ্যাটেন্ড হবে, তখন কোনো প্রিপোজিশন বসবে না। কিন্তু টেক কেয়ার অফ যদি বলো যে ডাক্তার রোগীদের দেখাশোনা করেন বা যত্ন নেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাটেন্ডের পরে টু দিতে পারো। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে টু না দিলেও রাইট বা কারেক্ট বলা হচ্ছে বাক্যটিকে। পরের উদাহরণটা দেখো, সি অ্যাটেন্ডেড টু হিজ স্পিচ। সে তার বক্তৃতা বা বক্তব্যটায় মন দিয়ে শুনল। তাহলে এই তৃতীয় উদাহরণে অ্যাটেন্ড টু মানে মন দিয়ে শোনা বা পে অ্যাটেনশন টু। তাহলে বুঝতে পারলে যখন মন দিয়ে কারোর কথা শোনা বোঝাবে তখন কিন্তু অ্যাটেন্ড টু দিতেই হবে। এরপর আসছে কি, সার্ভেন্টস অ্যাটেন্ড আপন দ্য কিং। এখানেও দেখো অ্যাটেন্ডের পরে আপন বসছে, অর্থাৎ প্রিপোজিশন একটা দিতে হবে। যখন অ্যাটেন্ড আপন মানে লুক আফটার বা কারোর দেখাশোনা করার জন্য যদি কর্মচারীরা থাকে বা কোনো মন্ত্রীরা হয়তো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর দেখাশোনা জন্য রয়েছেন, তখন অ্যাটেন্ড আপন বলে। তাহলে অ্যাটেন্ড আপন মানে দেখাশোনা করাটা তার সার্ভিস বা কর্মচারীর দায়িত্বের মধ্যে পড়ছে, তখন অ্যাটেন্ড আপন। আর ডাক্তাররা পেশেন্টকে দেখছে ট্রিটমেন্টের জন্য, তখন কিন্তু অ্যাটেন্ড টু অথবা শুধু অ্যাটেন্ডেও হতে পারে। তাহলে আমরা কি দেখলাম, অ্যাটেন্ডের পর আমরা প্রিপোজিশন দেখলাম। প্রথমে অ্যাটেন্ড মানে যোগদান করা বোঝালে কোনো প্রিপোজিশন বসছে না। এরপর যখন বলছে ডাক্তাররা হাসপাতালে রোগীদের দেখাশোনা করেন তখন অ্যাটেন্ড টু অথবা শুধু অ্যাটেন্ড দিলেও হবে। আবার যখন মনোযোগ দিয়ে কারোর কথা শোনা তখন কিন্তু অ্যাটেন্ড টু দিতেই হচ্ছে। আবার
কর্মচারী বা ভৃত্যরা কারোর দেখাশোনা করেন, লুক আফটার বা কারোর কেয়ার নেন, তখন কিন্তু আবার অ্যাটেন্ড আপন হবে। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে। ডাক্তাররা কিন্তু অ্যাটেন্ড টু দ্য পেশেন্টস, ডাক্তাররা যখন রুগীদের দেখছে, কিন্তু কোনো কর্মচারী বা ভৃত্য যখন কারোর দেখাশোনা করছে বা মন্ত্রীরা কোনো বড় নেতা মন্ত্রীর দেখাশোনা করছেন, তখন কিন্তু অ্যাটেন্ড আপন। এরপর চলে আসি আমরা দ্বিতীয় শব্দ এন্টার। এন্টারের পরে বলেছে নো প্রিপোজিশন অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ এন্টারের পরে প্রিপোজিশন নাও বসতে পারে, আবার বসতে পারে। দেখো, প্রথম উদাহরণে বলছে দ্য গার্ল এন্টার্ড হোটেল, অর্থাৎ মেয়েটি হোটেলে প্রবেশ করলো। এখানে হোটেলের আগে দ্য আর্টিকেলও দিতে পারতে তোমরা, দ্য গার্ল এন্টার্ড দি হোটেলও বলতে পারতে, অথবা শুধু হোটেল এখানে বলেছে। তো চলো আমরা দেখে নিই। এখানে প্রিপোজিশন বলছে বসবে না। এই উদাহরণে দেখা যাচ্ছে প্রিপোজিশন বসছে না। কেন? মনে রাখবে, এন্টার মানে প্রবেশ করা বোঝালে তখন এন্টারের মানেটা দাঁড়ায় কাম ইনটু, অর্থাৎ এন্টারের মানে যেহেতু কাম ইনটু হচ্ছে, তাই আলাদা করে এন্টারের পরে আর ইনটু দেওয়ার দরকার নেই। তাহলে এন্টার মানে প্রবেশ করা বোঝালে এন্টারের পরে কোনো প্রিপোজিশন দেবে না। এরপর আসছে দ্য ম্যান এন্টার দ্য কি ড্যাশ দ্য লক, অর্থাৎ লোকটি চাবিটা তালার মধ্যে প্রবেশ করালো। এক্ষেত্রে দেখা যাচ্ছে এন্টার মানে যদি কোনো কিছুর মধ্যে কিছু প্রবেশ করানো হয়, তখন আবার এন্টার, তারপর যে জিনিসটা প্রবেশ করাচ্ছ সেটা দেবে, এবং যার মধ্যে প্রবেশ করাচ্ছ তার আগে ইন্টু দেবে। যেমন তালার মধ্যে চাবিটা প্রবেশ করাচ্ছ, তাহলে তালার আগে ইন্টু, আর চাবিটা যেটা প্রবেশ করাচ্ছ সেটা তো আমরা এমনি এন্টারে গায়ে লেগে বসিয়ে দিচ্ছি। তাহলে মনে রাখবে, যখন নিজে প্রবেশ করা বোঝায় তখন এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসছে না, কারণ তখন এন্টার মানে কাম ইন্টু। আর এন্টার পরে ইন্টু কখন বসছে? যখন কোনো কিছুর মধ্যে কিছু প্রবেশ করানো হচ্ছে, তখন এন্টার ইন্টু বসছে। আবার 3 নম্বর উদাহরণটা দেখো, সাগর এন্টার্ড ইন্টু এ ট্রিটি, তখন দেখো এন্টার ইন্টু মানে চুক্তি করা। তাহলে সাগর এন্টার্ড ইন্টু এ ট্রিটি মানে সাগর একটি চুক্তি স্বাক্ষর করলো বা একটি চুক্তি করলো উইথ সহদেব বা কোনো একটা নাম দিতেই পারো, কারোর সঙ্গে একটা চুক্তি করলো। অথবা দুটো দেশও বলতে পারো, ইন্ডিয়া অ্যান্ড চায়না এন্টার্ড ইন্টু এ বাইল্যাটারাল ট্রিটি, অর্থাৎ ভারত এবং চীন একটি দ্বিপাক্ষিক চুক্তি করলো। তাহলে এন্টার ইন্টু মানে চুক্তি করা, আবার এন্টার ইন্টু মানে কোনো কিছুর মধ্যে কিছু প্রবেশ করানো। এরপর আসছে রয়েস এন্টার্ড ড্যাশ এ নিউ ভেঞ্চার। তাহলে রয়েস কারণ নাম হিসেবেই এখানে ধরছে, রয়েস এন্টার্ড ড্যাশ এ নিউ ভেঞ্চার। দেখো, রয়েস যদি রায় টাইটেল থেকে রয়েস ধরো, সেক্ষেত্রে আমরা জানি সারনেম বা টাইটেলের প্লুরাল করলে তার আগে দা বসায়। এখানে যেহেতু দা নেই, তাই এটা সারনেম বা পদবী না ধরে এটা কারোর নাম ধরবে। রয়েস এন্টার্ড আপন এ নিউ ভেঞ্চার মানে রয়েস বলে একজন ভদ্রলোক বা ছেলে, সে একটি নতুন উদ্যোগ গ্রহণ করলো। তাহলে এন্টার আপন মানে নতুন কোনো উদ্যোগ বা ব্যবসা শুরু করা, স্টার্ট বা বিগিনে বিজনেস। তাহলে কি দেখলে, এন্টার মানে প্রবেশ করা বোঝালে তখন এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসছে না। আবার এন্টার ইনটু হলো চুক্তি করা অথবা কোনো কিছুর মধ্যে কিছু প্রবেশ করানো। আবার এন্টার আপন মানে বিগিন বা স্টার্ট এ বিজনেস বা ভেঞ্চার, তাহলে কোনো ব্যবসা বা উদ্যোগ শুরু করলে এন্টার আপন হয়। এরপর কি বলছে, রিচ প্লাস নো প্রিপোজিশন। এখানে পরিষ্কার বলে দিয়েছে রিচ শব্দের পর কোনো প্রিপোজিশন বসাবে না। সে রিচড ড্যাশ মাউন্ট এভারেস্ট উইদাউট অক্সিজেন, সে মাউন্ট এভারেস্টে পৌঁছেছিল অক্সিজেন ছাড়া। তাহলে মনে রাখবে, রিচ মানে পৌঁছানো। কোনো স্থানে পৌঁছালে রিচের পরে ভুলবশত আমরা অ্যাট বসাই, কিন্তু রিচের পরে কোনো প্রিপোজিশন দেবে না। এরপরে কি বলছে, স্ট্রেস এমফাসাইজ প্লাস নো প্রিপোজিশন, অর্থাৎ কি বলছে না, রবিন স্ট্রেসড বা এমফাসাইজড ড্যাশ দি ইম্পর্টেন্স অফ মেডিসিন ইন লাইফ। স্ট্রেস বা এমফাসাইজ মানে জোর দেওয়া বা গুরুত্ব আরোপ করা। এরপরে বলেছে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে রবিন স্ট্রেসড বা এমফাসাইজড দি ইম্পর্টেন্স অফ মেডিসিন ইন লাইফ, রবিন গুরুত্ব সহকারে বুঝিয়েছিল বা গুরুত্ব দিয়েছিল বা জোর দিয়েছিল আমাদের জীবনে বা মানুষের জীবনে মেডিসিনের গুরুত্ব নিয়ে। তাহলে স্ট্রেস বা এমফাসাইজ মানে জোর দেওয়া বোঝালে তখন তারপরে কোনো প্রিপোজিশন বসে না। কিন্তু যখন স্ট্রেস বা এমফাসাইজের নাউন ফর্ম এমফ্যাসিস, যখন স্ট্রেস মানে জোর দেওয়া ভার্ব, তখন স্ট্রেসের পরে কোনো প্রিপোজিশন বসছে না। কিন্তু স্ট্রেস মানে যদি জোর বা গুরুত্ব আরোপণ হয়, অর্থাৎ স্ট্রেস শব্দটা ভার্ব হলে তারপরে কোনো প্রিপোজিশন বসবে না।
জোর দেওয়া বোঝালে। আবার স্ট্রেস শব্দটা যদি নাউন হয়, গুরুত্ব আরোপণ বা জোর, তখন কিন্তু স্ট্রেস শব্দের আগে পুট বা গিভ দিয়ে স্ট্রেসের পরে আমরা অন বসাতে পারি। তেমনই এমফ্যাসাইজ মানে জোর দেওয়া, এমফ্যাসাইজের নাউন ফর্ম এমফ্যাসিস, তার আগে পুট বা গিভ দিয়ে আমরা এমফ্যাসিসের পরে অন বসাতে পারি। তাহলে দ্য টিচার পুট এমফ্যাসিস অন হিউম্যান রিসোর্সেস, অথবা বলতে পারো দ্য টিচার পুট বা গেভ স্ট্রেস অন হিউম্যান রিসোর্সেস। তাহলে মনে রাখবে দ্য টিচার পুট বা গেভ, এখানে পুটটা পাস্ট ফর্মে আছে, তাই পুটের সঙ্গে এস বাই এস যোগ করা হয়নি, নইলে কর্তা দ্য টিচার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে পুটের সঙ্গে কিন্তু এস বাই এস আমরা যোগ করতে পারতাম, কিন্তু এখানে যোগ করা হয়নি কারণ এটা পাস্ট ফর্মে আছে। পুটের তিনটে রূপ একই, তোমরা জানো, পুট 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 মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম একই। তাহলে দ্য টিচার পুট এমফ্যাসিস অন হিউম্যান রিসোর্সেস। তাহলে মনে রাখবে যখন স্ট্রেস বা এমফ্যাসিস অর্থাৎ গুরুত্ব আরোপণ বা জোর নাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে, তখন তার আগে পুট বা গিভ দিয়ে পরে অন বসানো যায়। আর যখন এমফ্যাসাইজ বা স্ট্রেস জোর দেওয়া বোঝাচ্ছে, তখন তারপরে কোনো প্রিপোজিশন বসবে না, অর্থাৎ ভার্ব হলে কোনো প্রিপোজিশন বসছে না, কিন্তু নাউন হলে তখন আবার তার আগে পুট বা গিভ থাকছে, তখন স্ট্রেস বা এমফ্যাসিসের পর অন বসবে। এরপর আসছে কম্প্রাইজ, তারপরে বলেছে প্লাস নো প্রিপোজিশন, অর্থাৎ কম্প্রাইজ শব্দটার পরেও কোনো প্রিপোজিশন বসবে না। দেখো, দ্য বিল্ডিং কম্প্রাইজেস 14 রুমস, অর্থাৎ বিল্ডিংটায় 14টা ঘর রয়েছে বা রুম রয়েছে। কম্প্রাইজ কথার মানে হলো কনসিস্ট অফ, অর্থাৎ কোনো কিছু নিয়ে গঠিত হওয়া। যেহেতু কম্প্রাইজ মানে কনসিস্ট অফ, তাই কম্প্রাইজের পরে আর কোনো প্রিপোজিশন বসছে না, কারণ কম্প্রাইজ মানেই কনসিস্ট অফ, অর্থাৎ একটা অলিখিত অফ কম্প্রাইজের পরে রয়েছে, তাই আলাদা করে আর কোনো প্রিপোজিশন বসছে না। এরপর আসছে অ্যাওয়েট। অ্যাওয়েট কথার মানে ওয়েট ফর, বলেছে অ্যাওয়েটের পরে কোনো প্রিপোজিশন বসবে না। যেহেতু অ্যাওয়েট মানে ওয়েট ফর, তাই এক্ষেত্রেও কিন্তু দ্য ম্যান ইজ অ্যাওয়েটিং দি অ্যারাইভাল অফ দ্য মার্চেন্ডাইজ, অর্থাৎ পণ্য আগমনের বা পণ্য আসার জন্য লোকটি অপেক্ষা করছে। মার্চেন্ডাইজ মানে গুডস, মানে কোনো মালপত্র আসার জন্য লোকটি অপেক্ষা করছে। তাহলে অ্যাওয়েট মানে যেহেতু ওয়েট ফর, অর্থাৎ অ্যাওয়েট শব্দের মধ্যে ফর কথাটা আছে বলে তাই আলাদা করে আর কোনো প্রিপোজিশন বসছে না। এরপর আসছে মিট প্লাস নো প্রিপোজিশন। অরুণ মিটস ড্যাশ হার এভরি ইভিনিং। তাহলে অরুণ মিটস ড্যাশ হার এভরি ইভিনিং, এখানে দেখো মিটের পরে বলেছে নো প্রিপোজিশন, অর্থাৎ কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে প্রথম উদাহরণে দেখছি অরুণ মিটস ড্যাশ হার এভরি ইভিনিং। মিট মানে সাক্ষাৎ করা বোঝালে তখন যার সঙ্গে মিট করছো তার নামের আগে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে অরুণ তার সঙ্গে সাক্ষাৎ করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, তাহলে অরুণ মিটস হার, হারের আগে কিন্তু অর্থাৎ যার সঙ্গে সাক্ষাৎ করছে অরুণ তার নামের আগে কোনো প্রিপোজিশন বসবে না, কারণ মিট মানে সাক্ষাৎ করা বোঝালে তখন মিটের পর যে ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করছো তার আগে কোনো প্রিপোজিশন বসবে না। কিন্তু দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করো, সুধা মেট ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট ইন হার ইউথ। এখানে কিন্তু উইথ বসছে, সুধা মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ইন হার ইউথ। কেন এখানে উইথ বসলো? মিটের পাস্ট টেন্স মেট, তাহলে এখানে উইথ বসছে, অথচ প্রথম উদাহরণে উইথ বা অন্য কোনো প্রিপোজিশন বসলো না। মনে রাখবে সাক্ষাৎ করা বোঝালে মিটের পরে কোনো প্রিপোজিশন বসে না। যার সঙ্গে সাক্ষাৎ করছো তার নামের আগে কোনো প্রিপোজিশন বসবে না যখন মিট মানে সাক্ষাৎ করা বোঝাবে। কিন্তু মিটের পর উইথ তখনই বসে যখন দুর্ঘটনায় পড়া অথবা যখন ধাক্কা খাওয়া বোঝাবে। তাহলে সুধা মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট মানে সুধা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল ইন হার ইউথ, তার যৌবনে। এরপর আসছে ডেসপাইট। ডেসপাইট শব্দটার পর বলছে নো প্রিপোজিশন, অর্থাৎ ডেসপাইট শব্দটার পর কোনো প্রিপোজিশন বসে না। কেন বলো তো বসে না? ডেসপাইট কথার মানে হলো ইনস্পাইট অফ, অর্থাৎ ডেসপাইটের মধ্যে অফ কথাটা রয়েছে বলে তাই আলাদা করে ডেসপাইটের পরে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে ডেসপাইট মানে হলো ইনস্পাইট অফ, যেহেতু অফ কথাটা ডেসপাইটের মধ্যে রয়েছে তাই ডেসপাইটের পরে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে উত্তর হলো ডেসপাইট অপোজিশন সি অন দি ইলেকশন। এখানে দেখো যে এক্সাম্পলটা দিয়েছি সেই এক্সাম্পলে কিন্তু ডেসপাইটের পরে কোনো প্রিপোজিশন বসছে না। কেন বসছে না আমি আবার বলছি, ডেসপাইট মানে ইনস্পাইট অফ, তাই অফ কথাটা বা প্রিপোজিশনটা ডেসপাইটের মধ্যে রয়েছে, তাই আলাদা করে ডেসপাইট ব্যবহার করলে অফ দেবে না, কিন্তু ইনস্পাইট ব্যবহার করলে অবশ্যই অফ দেবে। দুটোর মানেই তা সত্ত্বেও। তাহলে ডেসপাইট অপোজিশন মানে বিরোধিতা সত্ত্বেও সি ওন দি ইলেকশন, সে নির্বাচনটি জয় করেছিল। এরপর 9 নম্বরে আসছে রিজেম্বল প্লাস নো প্রিপোজিশন। দেখো রিজেম্বল মানে লুক আফটার না,
টেক আফটার, অনেকে রিজেম্বল মানে লুক আফটার ভাবে। লুক আফটার মানে দেখাশোনা করা, আর রিজেম্বল মানে টেক আফটার, অর্থাৎ একই রকম দেখতে হওয়া বা সদৃশ হওয়া। তাহলে মনে রাখবে রিজেম্বল মানে টেক আফটার, লুক আফটার নয় কিন্তু। এবার রিজেম্বলের পর বলছে কোনো প্রিপোজিশন বসে না। অজয় রিজেম্বলস ড্যাশ হিজ আঙ্কেল, অজয়কে দেখতে তার কাকুর মতো। তাহলে মনে রাখবে রিজেম্বল মানে টেক আফটার বা একই রকম দেখতে হওয়া বা সদৃশ্য হওয়া। তাহলে রিজেম্বলের পর কোনো প্রিপোজিশন বসে না। অজয় রিজেম্বলস হিজ আঙ্কেল মানে অজয়কে দেখতে তার কাকুর মতো, মানে অজয় টেক্স আফটার হিজ আঙ্কেল বা রিজেম্বলস হিজ আঙ্কেল। এরপর বলছে ম্যারি, ম্যারি মানে বিবাহ করা, এরপরেও কোনো প্রিপোজিশন বসে না। তুহিনা ম্যারেড ড্যাশ অ্যান এনআরআই, তাহলে তুহিনা ম্যারেড ড্যাশে দেখো কিছু বসেনি, অ্যান এনআরআই মানে তুহিনা বিবাহ করেছিলেন একজন এনআরআইকে, অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়ানকে। দেখো যখন ম্যারি ভার্বটা আমরা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করছি তখন ম্যারির পর কোনো প্রিপোজিশন বসছে না, কিন্তু যদি এটা প্যাসিভ ভয়েসে ব্যবহার করতাম এই বাক্যটাই, অ্যান এনআরআই ওয়াজ ম্যারেড ড্যাশ তুহিনা, তখন কিন্তু মনে রাখবে যে টু বসতো, অ্যান এনআরআই ওয়াজ ম্যারেড টু তুহিনা। আবার যদি এরকম থাকতো তুহিনা ওয়াজ ম্যারেড, তখন উইথ অ্যান এনআরআই। অর্থাৎ ম্যারি শব্দটা প্যাসিভ ভয়েসে ব্যবহার করলে দু রকমের প্রিপোজিশন বসে। প্রথমে মেয়েদের নাম থাকলে, শেষে ছেলেদের নাম থাকলে, তাহলে ম্যারেড উইথ হবে, মেয়েটাকে ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। আর প্রথমে যদি ছেলেদের নাম থাকে পরে মেয়েদের নাম থাকে, তখন ম্যারেডের পর অর্থাৎ প্যাসিভ ভয়েসে বা কর্মবাচ্যে ভার্বের 3 নম্বর রূপের পর তখন টু বসবে। তাহলে প্রথমে মেয়েদের নাম থাকলে পরে ছেলেদের নাম থাকলে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্যে তখন ম্যারেড উইথ, আর যদি প্রথমে ছেলেদের নাম পরে মেয়েদের নাম থাকে তখন ম্যারেড টু। কিন্তু ম্যারি কথাটা যদি অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্যে ব্যবহার করো তখন কিন্তু ম্যারির পর কোনো প্রিপোজিশন বসবে না। আশা করি তোমাদের এই নোটটি ভালো লাগলো। ইটিসি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং এর বিস্তারে সাহায্য করবে। ইংরাজি ভাষার গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিংয়ের ওপর অনবদ্য কিছু ভিডিও তোমাদের উপহার দেওয়া হবে ইটিসি আমাদের গ্রুপের তরফ থেকে। তাহলে সবাই ভালো থেকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্টে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও পাঠাবে। প্রয়োজন মতো বা সময় মতো যখন আমি সময় সুযোগ পাবো তখন ইটিসি ইংলিশ টিচিং সেন্টারের তরফে সেই প্রশ্নের উত্তরও দেওয়া হবে। ভালো থেকো, টিল দেন, গুড বাই।